তুমি তো শুধুমাত্র একজনকে ছোট করে কথা বলছো। তুমি আকাশকে একটু সময় দাও, তাহলে না ও কোনো কিছু করে দেখাতে পারবে। আকাশের অনেক মেধা রয়েছে, ও ভালো কিছু করতে পারবে। মা, তুমি আমাকে আর একটা বছর সময় দাও। বাবাকে প্লিজ এই বিয়েটা মানা করতে বলো। আমি এই বিয়েতে রাজি নই। এদিকে নীলার আম্মু নীলাকে কোনো কথা না বলেই চলে গেল। আর এদিকে নীলা ভাবছে এসে এখন কি করবে, তার কাছে তো এখন কোনো রাস্তা নেই বিয়ে করা ছাড়া। আর এদিকে আকাশ হাঁটতে হাঁটতে তার ম্যাচে চলে আসলো। ম্যাচে আসার পরে চিন্তা করতে লাগলো তার এখন আর কি করার আছে। সে বারবার নীলাকে কল দিচ্ছে, কিন্তু নীলা কোনো কল ধরছে না। তবুও আকাশ হাল ছাড়েনি, নীলার নাম্বারে একের পর এক কল দিয়েই যাচ্ছে। আর সে সময় হঠাৎ করেই বাড়ি থেকে আকাশের আম্মু কল দিল। আকাশের মা কল দেওয়ার পরে আকাশকে বলতে লাগলো, আকাশ, তোর কি চাকরি বাকরি কোনো কিছু ম্যানেজ করতে পারলি? আর তো এভাবে চলা যাচ্ছে না, তোর বাবার চিকিৎসা করানো লাগবে। উনি এখনো আরো অসুস্থ হয়ে পড়েছে। তুই একবার বাড়ি থেকে এসে ঘুরে যা। মা, আমি এখন আসতে গেলে প্রায় 2000 টাকার মতো খরচ হয়ে যাবে, তাই এখন আসবো না। আমি তোমাকে 1000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা দিয়ে কোনো কিছু করো। আমি চাকরির জন্য চেষ্টা করছি, আশা করি চাকরিটা হয়ে যাবে। তোর উপর অনেক প্রেশার হয়ে যাচ্ছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোর বোনের পড়াশোনার খরচ, আমাদের খরচ, তারপর আবার তোর খরচ, এত কিছু তো তুই আর সামলাতে পারিস না। আমিও বুঝি, কিন্তু কি আর করার যাবে বল। না, কোনো অসুবিধা নেই। আমি তো বললাম যে আমার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি শুধু শুধু এত টেনশন করছো, আর আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। একথা বলে আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে টাকাটা যথারীতি পাঠিয়ে দেয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আকাশ টিউশনি করানোর জন্যে বের হলো বিকেলবেলা। বিকেলবেলা মোট 4টে টিউশনি শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। রাত 9টার দিকে সে তার নিজের ম্যাচের মধ্যে ফিরছিল। রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ করেই আকাশের সামনে থেকে একজন মেয়ের ব্যাগটা ছিনতাই হয়ে যায়। আর ব্যাগটা ছিনতাই করে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। আর হঠাৎ করেই মেয়েটা চিৎকার দিয়ে তার ব্যাগ উদ্ধার করার জন্যে আবদার করছিল। আর সে সময় মেয়েটা আকাশের কাছে আসে। আকাশের কাছে আসার পরে আকাশকে কান্না করতে করতে বলতে লাগলো, ভাইয়া, আমার ব্যাগটা দিন প্লিজ। ওই ব্যাগের মধ্যে আমার সকল ডকুমেন্ট রয়েছে চাকরির। তাছাড়া ওই ব্যাগের মধ্যে আমার কিছু টাকা রয়েছে যেটা মায়ের অপারেশন করানো লাগবে। ভাইয়া প্লিজ, আপনি এনে দিন, আর না হলে আমি পুরো পথে বসে যাব। মেয়েটা এভাবে কথা বলছিল, আকাশের অনেক মায়া লেগে গেল। আর আকাশ দৌড়তে শুরু করলো, আর অনেকটা ধরে যাচ্ছে। আকাশ আগে থেকেই এভাবে দৌড়ানোটা খুবই ভালো পারত। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি অনেক ইচ্ছে ছিল, কিন্তু পরিবার এবং সামাজিক চাপের কারণে সে গণ্ডির মুখে পড়ে গেছে। আকাশ দৌড়ে যাচ্ছিল, আর হঠাৎ করেই ছিনতাইকারীটা একটা সেনাবাহিনীর গাড়ির সামনে দিয়ে পড়ল। আর আকাশ এটা কোনো খেয়াল না করে আকাশ ইচ্ছে মতো ওই ছিনতাইকারীকে মারতে শুরু করলো। আর মারতে মারতে নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে। আর সেই সময় সেনাবাহিনী অফিসার ছদ্মবেশে নেমে আসলো। তার শরীরে সেনাবাহিনীর কোনো পোশাক ছিল না, সিভিল অবস্থায় ছিল। আর সেই সময় আকাশকে এসে জিজ্ঞেস করতে লাগলো, এই ছেলে, তুমি এভাবে মারছো কেন? এভাবে তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না? সে যদি অন্যায় করে থাকে তাহলে তুমি তাকে পুলিশে দিতে পারো। দেখুন ভাই, আপনার সঙ্গে আমার কোনো তর্ক করার ইচ্ছা নেই। ও একটা মেয়ের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল, আর ওই মেয়েটার কাছে ব্যাগটা অমূল্য সম্পদ। ওই মেয়েটার ব্যাগের মধ্যে ছিল তার মায়ের অপারেশন করার জন্য কিছু টাকা, আর সেগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল। আর পুলিশ? আপনি এখানে পুলিশ কোথা থেকে পেলেন? হ্যাঁ, পুলিশকে আমি কল দিব, তারপরে আসবে। আর কিন্তু সেই এতক্ষণে তো টাকা নিয়ে কোথাও উধাও হয়ে যাবে, সেটা কি আপনি জানেন? ফালতু কথা বলেন। অফিসার আকাশের মুখ থেকে এরকম কথা শুনে বেশ চমকে গেল। অফিসার এই প্রথম কোনো ছেলেকে দেখেছে যে এভাবে মুখের উপর কথা বলে। তবে ছেলেটা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে, কারণ পুলিশকে কল দিতে অনেক দেরি হয়ে যাবে। এতক্ষণে এই ছিনতাইকারী অনেক দূর পর্যন্ত চলে যাবে, তাই ধরা যাবে না। আর মেয়েটার জন্য টাকাটা অবশ্যই প্রয়োজন ছিল, কারণ যেহেতু মায়ের অপারেশন করানো লাগবে। আর তখনই মৃত মেয়েটা চলে আসলো।
আর মেয়েটা আসার পরে তার ব্যাগটা আকাশের কাছ থেকে নিল। আর আকাশের কাছ থেকে নেওয়ার পরে মিতু আকাশকে বলতে লাগলো, ভাইয়া আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব সেটাই আসলে আমি বুঝতে পারছি না। আপনি না থাকলে ওরা আমার ব্যাগটা নিয়ে কোথায় চলে যেত সেটা বলার অপেক্ষাই রাখে না। আপনি না থাকলে সত্যি অনেক বেশি বিপদে পড়ে যেতাম। আমার মায়ের অপারেশনটা করানো যেত না, আমার মাকে বাঁচাতে পারতাম না। সত্যি ভাই, আপনি আমার অনেক অনেক বড় উপকার করলেন। এইসব কেন বলছেন? আপনি তো আমার বোনের মতো, আর বোনের জন্য ভাই এগুলো করতেই পারে। আর আপনার মায়ের অপারেশনটা ভালোভাবে করাবেন ইনশাআল্লাহ। উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এখন বাসায় চলে যান, অনেক রাত হয়ে গিয়েছে। আর এই এলাকাটাও তেমন একটা ভালো নয়। আকাশ তখনই একটা সিএনজি ডেকে আনলো। আর সিএনজি ডেকে এনে সে সময় মেয়েটাকে তুলে দিল। আর মেয়েটাও সিএনজিতে চড়ে চলে গেল। মেয়েটা যাওয়ার সময় আকাশের নাম্বার নিয়ে গেছে, কারণ যে এত ভালো কাজ করেছে তার নাম্বারটা নেওয়ার হিসেবে স্বাভাবিক। যেহেতু আকাশ বোন বলে ডেকেছে আর মেয়েটার কোনো বড় ভাই নেই, আর হঠাৎ করেই ছিনতাই গাড়ির এখানে আরও কয়েকটা ছেলে চলে আসলো, হয়তো ছেলেটা তার সঙ্গীদের কল দিয়ে বলে দিয়েছে। আকাশ একটু ভয় পেয়ে গেল। আর সে সময় সেই ছিনতাইকারীরা আকাশের দিকে এগিয়ে আসলো। আকাশ এতক্ষণ যাকে মেরেছিল ছেলেটা এসে আকাশকে বলতে লাগলো, কিরে, অনেক পাট দেখিয়েছিস। সেই সময় আমার কাছ থেকে মানিব্যাগ নিয়ে মেয়েটাকে দিয়ে দিয়েছিস। আর তুই কি মনে করেছিলি আমি এখান থেকে তোর ভয়ে পালিয়ে যাব? কখনোই না। যেহেতু ব্যাগটা আমরা পেলাম না, তাই তোকে আর বাঁচিয়ে রাখবো না। তোকে আমরা এখানে মেরে তারপর পুঁতে রাখবো। তোরা একটা মেয়ের ব্যাগ নিয়ে গিয়েছিস। তুই জানিস ওইটা কতটা প্রয়োজন ছিল ওই মেয়েটার জন্য? অপারেশনের টাকা নিয়ে যাচ্ছিল বাসায়। আর তোরা যদি এটা নিয়ে যেতি তাহলে মেয়েটা তার মাকে বাঁচাতে পারতো না। তাতে তোর কি? তুই এখানে কেন আসলি? তুই না আসলে তো আমার সকল কিছু সম্ভব হয়ে গিয়েছিল। ওই মেয়েটা কেন, আমাকে কেউ ধরতে পারতো না। তুই অনেক অন্যায় করে ফেলেছিস আমার সঙ্গে, আর এই জন্য তোকে অনেক বেশি মাসুল দিতে হবে এখন। এই, তোরা ধরে ফেল তাকে। একথা বলার পরেই তখনই ছেলেগুলো এসে আকাশকে ঘিরে ফেললো আর আকাশকে মারতে আসলো। আকাশ ওদেরকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আকাশের শরীরে এমন সময় কোথা থেকে শক্তি আসলো আকাশ সেটা নিজেও জানে না। আকাশ সবাইকে মারতে মারতে পুরো রক্ত বের করে ফেলেছে। কারো নাক ফেটে গেছে, কারো আবার ঘুষি দেওয়ার কারণে মুখ বেঁকে গেছে। আকাশ একসময় মারতে মারতে সবাইকেই পুরো শুইয়ে দিয়েছে রাস্তার মধ্যে। আর ওরা জীবন নিয়ে সেখান থেকেই পালিয়ে গেছে। ওরা চলে যাওয়ার পরে আকাশ আশেপাশে তাকিয়ে দেখতে পারলো কেউ নেই, কিন্তু ওই সময় একটা লোকের সঙ্গে কথা বলেছিল। কিন্তু লোকটা হয়তো একটু পরে কোথায় হারিয়ে গেল, তার বাসায় যেতে শুরু করলো। আর তখনই পেছন থেকে কেউ একজন তাকে ডাক দিল। আকাশ পিছনে ফিরে দেখতে পারলেও সেনাবাহিনীর ওই অফিসার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে আকাশ ওই সময় ওনার সঙ্গে কথা বলেছে, তবে তাড়াতাড়ি মধ্যে খেয়াল করা হয়নি যে উনি যে একজন সেনাবাহিনীর অফিসার। অফিসার উল্টে আকাশের কাছে আসলেন। আকাশের কাছে আসার পরে তখন অফিসার নিচে থেকে বলতে লাগলো, ওয়াও, গ্রেট। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেই বুঝতে পারছি না। আমি নিজেই তোমার ফ্যান হয়ে গেলাম। তুমি কি করো? মানুষের উপকারে এতটা ঝাঁপিয়ে পড়া সত্যিই তোমাকে না দেখলে আমি জানতে পারতাম না বাংলাদেশের মধ্যে যে এরকম ছেলেও আছে। সরি স্যার, আমি ওই সময় আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে বুঝতে পারিনি, আমি আপনাকে খেয়ালই করিনি। আর স্যার, বর্তমানে অনার্স বর্ষ পড়াশোনা করছি, পাশাপাশি টিউশনি করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো আর কোনো কিছুই নেই। হ্যাঁ, তোমাকে দেখেই আমি একটু একটু করে বুঝতে পারছিলাম তুমি কালকে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করবে, খুবই সকাল সকাল, যেমন ধরো 8টার দিকে। ঠিক আছে স্যার, আমি কালকে 8টার সময় আপনার সঙ্গে এই জায়গায় দেখা করব স্যার। তাহলে আমি এখন আসি। চিন্তা নেই, চলো, আমি তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিচ্ছি। চলো গাড়িতে, চলো। ওখানটায় যাওয়াটা তোমার নিরাপদ হবে না, ওরা আবারও লোকজন নিয়ে আসতে পারে। আকাশ কোনো অমত করলো না অফিসারের কথায়। অফিসারের সঙ্গে গাড়িতে উঠে পড়ল। আকাশের কেবল জানি লাগছে, কারণ এত বড় একজন অফিসারের সঙ্গে গাড়িতে করে যাচ্ছে। আর হঠাৎ করেই গাড়িটা ম্যাচের সামনে চলে আসলো। আকাশ নেমে পড়ল। নেমে পড়ার পরে বিদায় দিয়ে আকাশ ম্যাচের ভিতরে চলে আসলো।
পরে সে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ল। অনেক বেশি ক্লান্ত লাগছে আজকে আকাশের। আকাশ নীলাকে কল দিল, কিন্তু নীলার নাম্বারটা বন্ধ বলছে। আর নীলার কথা চিন্তা করতে করতে কখন সে ঘুমিয়ে গেল আকাশ বুঝতে পারল না। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলো 7টা বেজে গেছে। আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল ওই অফিসারের ঠিকানার মতো যাওয়ার জন্য। আকাশ তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিল। রেডি হয়ে যথারীতি চলে আসলো সেই ঠিকানা অনুযায়ী। অফিসের সামনে আসার পরে কার্ড দেখানো মাত্রই ভিতরে যেতে দিল। এটা একটা সেনাবাহিনীর হেড অফিস। আকাশ ভিতরে এসে একজনের কাছে নামটা জিজ্ঞেস করতেই উনি আকাশকে বলল ওয়েট করার জন্য। আর ওই অন্য একটা অফিসার একটা কেবিনে চলে আসলো। কেবিনে আসার পরে ওনাকে বলতে লাগলো, স্যার, একজন ছেলে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে। ছেলেটা বলছে তার নাম আকাশ। আপনি নাকি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আপনি নাকি তাকে আসতে বলেছিলেন। ওনাকে কি ভিতরে পাঠিয়ে দেব? হ্যাঁ সাইফ, তুমি ওকে ভিতরে পাঠিয়ে দাও। আর শোনো, আমাদের দুজনের জন্যে কফি দিতে বলো। কথা বলার পরে সাইফ সে বাহিরে চলে আসলো। বাহিরে আসার পরে আকাশকে ভিতরে যাওয়ার জন্যে অনুমতি দিল। আকাশ ভিতরে এসে অফিসারকে সালাম দিয়ে বসে পড়ল। আর সে সময় অফিসার তাকে বলতে লাগলো, তুমি জানো আমি তোমাকে আজকে কেন এখানে ডেকেছি? তোমার মতো যোগ্য একজন আমি অফিসার খুঁজছিলাম, যাকে আমি এই দেশের জন্য কাজে লাগাবো। তোমার মতো একজন সাহসী যুবক আমি মনে মনে খুঁজেছিলাম। তুমি কি সেনাবাহিনীতে যোগ দিতে চাও? সত্যি বলতে স্যার, আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে সেনাবাহিনীতে আমি যোগদান করব। কিন্তু স্যার, সময় স্বল্পতা, ফ্যামিলি এসবের কারণে পিছিয়ে থাকতাম সব সময়। আমি যদি সেনাবাহিনীতে যোগ দিতে পারি তাহলে স্যার আমি সব সময় চেষ্টা করব আমার দেশটাকে বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা করার, দেশের মানুষকে সেবা করার। ঠিক আছে, তোমার কোন পরীক্ষা ছাড়াই চাকরি হয়ে গেছে। তুমি সাইফের সঙ্গে যাবে। সাইফ তোমার সব কিছু পরীক্ষা নেবে। আর মেডিকেল টেস্টটা যদি তুমি পাশ করো তাহলে তোমার চাকরি কনফার্ম। এখনই গিয়ে মেডিকেল চেক আপ করবে সাইফ। তখনই ওই সাইফ ওই অফিসার চলে আসলো। আর অফিসারটা আসার পরে ওই অফিসার সাইফের সঙ্গে আকাশকে দিয়ে দিল। আর আকাশ ওই সাইফ অফিসারের সঙ্গে যাওয়ার পরে মেডিকেল চেক আপ করলো। সবকিছুই আকাশের ঠিক আছে। আর পরবর্তীতে চেক আপ করার পরে সাইফের সঙ্গেই আকাশ চলে আসলো ওই বড় অফিসারের কেবিনে। তখনই সে সাইফ নিজে থেকে বলতে লাগলো, স্যার, আপনার ধারণাটা সঠিক ছিল। ও সব কিছুতেই টিকে গেছে। মেডিকেল টেস্ট একদম পজিটিভ এসেছে, কোনো সমস্যা নেই তার মধ্যে। এখন আপনি বললে আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, নতুন রিক্রুট হিসেবে জয়েন করিয়ে দিতে পারি। নতুনদের সঙ্গে জয়েন করিয়ে দাও আর ওর জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও। আর ওই যে আকাশ, তুমি 2 দিন পরে এসে জয়েন করবে। আর সেদিনই তোমাকে ট্রেনিংয়ে পাঠানো হবে নতুন রিক্রুটের সঙ্গে, যারা কিছুদিন আগেই সেনাবাহিনীতে চাকরি পেয়েছে। আকাশ অফিসারের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে আসলো। আর সাইফ আকাশের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। আকাশ খুশিতে সেখান থেকে চলে আসে। তারপর তার মায়ের নাম্বারে কল দেয়। তার মায়ের নাম্বারে কল দেওয়ার পরে তার মা কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে এপাশ থেকে আকাশ বলতে লাগলো, মা, তুমি বিশ্বাস করতে পারবে না যে আমি আজকে এতটা খুশি হয়েছি। আমি যেটা কখনোই চাইনি সেটা আজকে আমার সঙ্গে হয়েছে। আল্লাহ তাআলা এত ভালো কিছু আমার জন্য রাখবেন আমি সত্যি ভাবতে পারিনি মা। আমি সেনাবাহিনীতে চাকরি পেয়ে গিয়েছি। 2 দিন পরেই আমার জয়েন করতে হবে। আর ওই দিন ট্রেনিংয়ে চলে যাব। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্য করে। হয়তো তোর জন্য এইটাই রেখেছিলাম, সেজন্য এতদিন তুই অনেক কষ্ট করেছিস। বলেছিলাম কখনোই ধৈর্য হারাবি না, দেখেছিস আমার কথা মিলে গেছে। মা, এখন তো আর বাড়িতে আসা সম্ভব না, কারণ বাড়িতে যেতে আসতে অনেক বেশি সময় লেগে যাবে। তাছাড়া কিছু প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে না, তাই বাড়িতে আসতে পারলাম না। আসতে হবে না বাবা, তুই জীবনে আরো বড় হও, এটাই দোয়া করি। তোর জন্য সব সময় আমার দোয়া থাকবে। তুই আরো বড় কিছু হতে পারবি। এবার হয়তো আমাদের কিছুটা হলেও কষ্ট কম হবে। আকাশ তার মায়ের সঙ্গে কিছু কথা বলার পরে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে এসে যথারীতি 1 কেজি মিষ্টি নিয়ে এসে ব্যাচের সকলকেই খাইয়ে দিল।
আর সবাই অনেক খুশি আকাশের চাকরি হওয়াতে। আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। আকাশ নীলার নাম্বারে অনেকভাবে ট্রাই করেছে কল দেওয়ার জন্য, তার বান্ধবীদেরকে বলেছে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু ওরা বলেছে বাসায় নেই। আকাশ ভেবে নিল নীলার বিয়ে হয়ে গেছে। একদিকে চাকরি পাওয়ার একটা সুখবর, আর একদিকে ভিতরে ভিতরে আকাশ পুড়ে যাচ্ছে নীলার কারণে। এভাবেই পার হয়ে গেল 2টা দিন। আর আকাশ সেদিন জয়েন করার পরে সন্ধ্যাবেলায় আকাশ সহ আরও 15 জনকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হলো। বান্দারবান দেখতে দেখতে ট্রেনিংয়ের 9টা মাস অতিবাহিত হলো। আকাশ ট্রেনিং শেষ করে এখন ঢাকায় ক্যাম্পে জয়েন করেছে। আর ঠিক 2 বছর পর একদিন আকাশ তার অফিসে বসে কাজ করছিল। আকাশ কখনো ভাবতে পারেনি যে তার জীবন থেকে এভাবে একটা বছর চলে যাবে, তবে সেটা তার ভালো পরিবর্তনের জন্যে। কিন্তু এই 1 বছরে কোথায় একদমই ভুলে গিয়েছিল। কিন্তু মাঝে মাঝে নীলার কথা অনেকবার মনে হতো, আর যখন মনে হতো সবকিছু মনে হতো একদম বৃথা, কোনো কিছুই তার জন্যে নয়, কারণ এই চাকরির জন্যেই নীলা তার লাইফ থেকে চলে গেছে। আর যখন এটা মনে হয় তখন আকাশ অনেক যন্ত্রণা পায়, অনেক কষ্ট পায়। আকাশ নিজের কেবিনে বসে কাজ করছিল, আর হঠাৎ করে সাইফ আকাশের কাছে আসলো। আকাশের কাছে আসার পরে আকাশ দাঁড়িয়ে সালাম দিল, আর তখন সাইফ বলতে লাগলো, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। আমরা যতটুকু তোমাকে নিয়ে আশা করেছিলাম তার চেয়ে তুমি বেশি দেখিয়েছো ট্রেনিংয়ে। তোমার এত ভালো রেটিং পড়েছে যে তোমাকে আমরা ক্যাপ্টেন হিসেবে প্রমোশন দেওয়ার চিন্তা ভাবনা করছি। চলো আমার সঙ্গে, তোমাকে স্যার নিয়ে যেতে বলেছে। আরও হয়তো একটা বিষয় নিয়ে আলোচনা করবে। আকাশ সাইফের সঙ্গে চলে আসলো। সেই বড় অফিসারের ক্যাবিনেট হলো তার থেকে সিনিয়র একজন ক্যাপ্টেন, তাই তাকে সম্মান দেওয়া আকাশের কর্তব্য। আকাশ সাইফের সঙ্গে চলে আসলো বড় অফিসারের কেবিনে। সেখানে আসার পরে বড় অফিসার আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ বসো। সাহেব তুমিও বসো। তোমাদের দুজনের সঙ্গে আমার আলোচনা করার আছে। প্রথম কথা হলো, আকাশ তুমি ট্রেনিংয়ে অনেক ভালো করেছো। তোমার রেটিং দেখলাম অনেক ভালো। তুমি বর্তমানে এখন ক্যাপ্টেনের প্রমোশন পেয়েছো। আর যে কারণে তোমাকে ডেকেছি সেটা হলো, বান্দরবন যেখানে তোমরা ট্রেনিং করেছিলে সেই বান্ধবনের কাছেই একটা গ্যাং সেখানে আস্তানা পেরেছে। ওরা ভারতের কাছাকাছি আসামের মাঝখানে ওখানটায় আছে আমাদের ধারণা মতে। আর ওরা 2জন ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর মুক্তিপণের জন্য টাকা চাচ্ছে। আর অপারেশনটা অনেক বেশি রিস্ক হতে পারে, কারণ ওই পার্বত্য অঞ্চলের কখনোই পুলিশ প্রশাসন কেউই যেতে পারেনি। আমরা প্রথম যে কিনা সেখানে যাব। আর যেহেতু আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, সেখানে যাওয়ার কোনো রাস্তাও চিনি না, তাই অপারেশনটা আমি তোমাকে দিতে যাচ্ছি। তুমি তোমার মতো করে অপারেশনটা লিড করে সাকসেসফুলভাবে করে নিয়ে আসবে। জি স্যার, আমি আমার জীবন দিয়ে হলেও ওই 2টা ছেলেকে উদ্ধার করে নিয়ে আসবো স্যার। আমিও 2 দিন ধরে নিউজ দেখেছিলাম, ওরা মুক্তিপণ চেয়েছিল, আর ওরা ওই টিমকে মারার ভিডিও করে পাঠিয়েছিল। এই নাও, এই ফাইলটা নিয়ে যাও, আর ফাইলটা ঘাটাঘাটি করে এখান থেকে হয়তো কোনো কিছু জানতে পারবে। তুমি তোমার টিম নিয়ে রেডি হয়ে যাও। সাহেব তোমার কাজ হলো আকাশকে এখান থেকে লিড দেওয়া। তুমি কন্ট্রোল রুমে থাকবে, আমি চাই তোমরা 2জন মিলে এই কাজটা করো। সাহেব তোমার পূর্ব কিছুটা হলেও অভিজ্ঞতা রয়েছে। আকাশ তুমি মাঠ পর্যায়ে কাজ করবে। আশা করি তুমি সাকসেসফুলভাবে ফিরে আসবে। ফিরে আসতেই হবে। তখন আকাশ আর কিছু আলোচনা করে সেখান থেকে চলে আসলো তার কেবিনে। তার কেবিনে এসে ফাইলটা ভালোভাবে দেখে নিতে লাগলো, কোথায় কি করতে হবে। আকাশ একটা প্ল্যান তৈরি করলো, আর তারপর ক্যাম্পে এসে সবাইকে ডাক দিল। আর সবাইকে ডাক দেওয়ার পরে আকাশ সবাইকে বলতে লাগলো, আমরা দীর্ঘ 9 মাস ট্রেনিং করার পরে তোমরা এখন সৈনিক হিসেবে আছো। আমরা যদি এই ট্রেনিংটাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের এই ট্রেনিংয়ের কোনো মূল্য থাকবে না। আমরা দেশের জন্য কাজ করে আর দেশের জন্য নিজের প্রাণটা পর্যন্ত দিতে পারি। আমরা আজকেই রাতের মধ্যে অপারেশনে যাব, আর তোমরা সবাই তৈরি হয়ে থেকো। আর প্ল্যানটা আমি পরবর্তীতে বুঝিয়ে দেব। সকলেই এখন প্রস্তুতি নিয়ে নাও, আজকে আমরা রাতের বেলায় রওনা দেব। এই কথা বলার পরে আকাশ তার রুমে চলে আসলো। আর রুমে আসার পরপরই আকাশের ফোনটা বেজে উঠল। আকাশের ফোনটা বের করে দেখতে পারলো তার মা কল দিয়েছে। আকাশ কলটা রিসিভ করলো। ওপাশ থেকে আকাশের ছোট বোন নাফিসা বলতে লাগলো, ভাইয়া, কতদিন হয়ে গেল তুই এখনো পর্যন্ত আসলি না? তুই কি আর আসবি না বাসায়? তোকে দেখতে ইচ্ছে করছে। প্লিজ ভাইয়া, চলে আয় 2 দিনের জন্য, আয়।
আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, দোয়া করিস। আর এই কাজটা শেষ হবার পরেই আমি ছুটি নিয়ে তোদেরকে দেখতে আসব। এখন কথা বলতে পারছি না, পরবর্তীতে আমি তোকে কল দেব। আগে তো তুই ঠিক মতো কল করতি, কিন্তু এখন তো দেখছি আরো বেশি ব্যস্ত হয়ে গেছিস। ট্রেনিং এর সময় তো আমাদের সঙ্গে বেশি কথা বলিসনি, এখন তো ট্রেনিং শেষ, এখন তো কথা বলতে পারিস নাকি? নাকি এখনো তোর কাজ আছে? এখনো তুই কোনো কিছুই বুঝিস না, তাই তোকে বোঝানোর ক্ষমতাটাও আমার নেই। মাকে ফোনটা দে, তুই এসব কিছুই বুঝবি না। হ্যাঁ রে আকাশ, এভাবে আর কতদিন? এবার বাড়ি থেকে এসে ঘুরে যা। তোর বাবাও কয়দিন ধরেই বলা বলি করছে তুই আমাদের একমাত্র সন্তান, তোকে দেখতে তো ইচ্ছা করে নাকি? মা, আমি একটা গুরুত্বপূর্ণ অপারেশনে যাচ্ছি, অনেক রিস্ক হবে এই অপারেশনে। আর যদি বেঁচে থাকি তাহলে অপারেশন শেষ করে আমি আসব, আর তোমাদেরকে আমি আমার জায়গায় নিয়ে আসব। আমি এখানে একটা ফ্ল্যাট নিয়েছি। এভাবে আকাশ কিছুক্ষণ তার মায়ের সঙ্গে কথা বলে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরেই আকাশ সে তার নিজের প্রস্তুতি নিয়ে নিল। ফাইলের মধ্যে একটা ছোট ম্যাপ ছিল, আর ওই ম্যাপটাই ভালো মতো দেখে নিতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার সময় সবাই চলে আসলো আকাশের কাছে। মোট 10 জন মিলে ওই বান্দারবান যাচ্ছে। সবাই হেলিকপ্টারে এখন ক্যাম্প থেকে উঠে পড়বে। আর ক্যাম্পের মধ্যেই আকাশ তার প্ল্যান মোতাবেক সবাইকে বলে দিল। যেহেতু আকাশ এখন লিডার, তাই সকলেই তার কথা শুনতে বাধ্য। আর এদিকে সাইফ তাকে কন্ট্রোল রুম থেকে হেল্প করবে। সাইফ তখন মাইক্রোফোনে আকাশকে বলতে লাগলো, আকাশ, এভাবে আমাকে স্যার বলে ডাকার কোনো প্রয়োজন নেই। বর্তমানে তোমার প্রমোশন হয়ে গেছে, তাই তুমি আর আমি এখন সমান পোস্টেই আছি। তাই আমরা বন্ধুর মতো, আর এমনিতেও আমরা সমবয়সী, তাই আমাকে তুই করে বলবে। আমিও তোমাকে তুই করে বলবো। আচ্ছা, ঠিক আছে। আর এমনিতেও আমি আপনাকে তুই করেই বলতাম। আমরা যেহেতু সেম ইয়ার, এই কথাটা আমি নিজেই আপনাকে বলতাম, আর আপনি নিজেই কথাটা বললেন, সমস্যা নেই। আকাশ সবাইকে প্ল্যান বুঝিয়ে দেওয়ার পরে সবাই হেলিকপ্টারে উঠে পড়ল। বড় একটা হেলিকপ্টারে করে সবাই মিলে বান্দারবান যেতে শুরু করলো। আর দীর্ঘ 1 ঘন্টা পরেই বান্দারবান চলে আসলো। তারা ল্যান্ড করে বাকি পথ গাড়িতে যাওয়ার চিন্তা করছে, কারণ এখান থেকে প্রায় আরো 20 কিলোমিটার যেতে হবে। আকাশ গাড়িতে উঠতে বলল সবাইকে। সেখানে আগে থেকেই গাড়ি রাখা হয়েছিল, ওখানে তাদের একটা ক্যাম্প রয়েছে, তাদের জন্য গাড়ি ম্যানেজ করে দিয়েছে আকাশ। 2টা গাড়ি নিয়ে তার দল নিয়ে যেতে শুরু করলো। প্রায় আরো 30 মিনিট পর জায়গায় এসে পৌঁছলো। আর তারপর আকাশ সবাইকে বলতে লাগলো, এইখান থেকে আমাদের মোট 6 কিলোমিটার হেঁটে যাওয়া লাগবে, আর পাহাড়ের উপরে উঠতে হবে। ওরা একদম ভারতের সীমানার কাছাকাছি রয়েছে, আর ওরা যেহেতু ভারতীয়, তাই ওখানটায় জায়গাটায় খুবই ভালো করে চেনা। তাই আমরা যেখান দিয়ে যাব সেখান দিয়ে কিছু চিহ্ন রেখে যেতে হবে। আমরা যদি একবার রাস্তা হারিয়ে ফেলি তাহলে উল্টো আমরাই ফাঁদে পড়ে যাব। তাই খুবই সাবধানে থাকতে হবে এবং সাবধানে চলাফেরা করতে হবে। যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো সময়, তাই সবাই সাবধান। একথা বলার পরে সকলেই আকাশের কথায় হ্যাঁ সূচক উত্তর দেয়। আর সকলকে নিয়ে আকাশ পাহাড়ের উপরে উঠতে থাকে। এই 6 কিলোমিটার রাস্তা তো আবার পাহাড়ের উপরে উঠতে হবে, অনেক রিস্ক হতে পারে। আর ওরা ধীরে ধীরে উঠতে শুরু করলো। আর অর্ধেক রাস্তা ওঠার পরে ওরা সামনে থেকে আর কোনো রাস্তা দেখতে পারে না। এই রাস্তাটা আবারও নিচে নেমে গেছে, কিন্তু তাদের তো উপরে উঠতে হবে। কিন্তু এই রাস্তা ছাড়া আর কোনো উপরে যাওয়ার রাস্তা নেই। আর তখন আকাশ খেয়াল করলো একটা সড়কের মতো, যেটা একদম নিচে চলে গেছে। আর তখনই সাইফ তাকে মাইক্রোফোনে বলতে লাগলো, আকাশ, আমার কিন্তু সন্দেহ হচ্ছে ওই গোপন জায়গা দিয়ে তো আবার অন্য কোনো রাস্তা নেই যেখান দিয়ে সহজেই এই উপরে যাওয়া যায়। আর ওই উপর থেকে কিন্তু সব কিছুই দেখা যায়, কারা কারা উপরে উঠতে যাচ্ছে। তাই খুবই সাবধান। সাইফ, আমি নিজেও এখন কিছু বুঝতে পারছি না। এখন এখান থেকে নিচে নামাও যাবে না, কারণ নিচে নামতে গেলেই ওরা সব কিছু বুঝে ফেলবে। আচ্ছা, দেখছি আমি কি করা যায়। আমার মনে হয় ওই গোপন দরজা দিয়েই আমাদের প্রবেশ করতে হবে। ওই গোপন রাস্তাটা রাখা হয়েছে ওদের জন্য, কিন্তু এখানে তো কোনো ফাইটিং করাই যাবে না। যদি মুখোমুখি পড়ে যাই ওরা আমাদেরকে গুলি করতে পারে, কিন্তু আমরা তো নিচ থেকে উপরে করতে পারবো না।
তারপর আকাশ আবারও ওই নিচের সুড়ঙ্গের মধ্যে যেতে থাকলো। আর সুড়ঙ্গের মধ্যে দেখতে পারলো অন্য একটি রাস্তা। আবার উপরে কি আছে, আর আকাশ আর কোনো কিছু না ভেবে সেই উপরে যাওয়ার রাস্তাটা দিয়ে যেতে শুরু করলো। আর এভাবেই পার হয়ে যায় 2 ঘন্টা। 2 ঘন্টা ওঠার পরে তারা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছলো। আর তখন আকাশ সবাইকে বলতে লাগলো, কোনো অবস্থাতেই আমরা আগে গুলি করব না, এটা সবাই মাথায় রাখবে। গুলি করবে না কিন্তু। আমাদেরকে দেখতে হবে যে আগে ভিকটিম কোন অবস্থায় আছে। যদি মারা যায় তাহলে আমরা একসাথে যেতে পারি, আর যদি ভিকটিম বেঁচে থাকে তাহলে কিন্তু অপারেশনটা আরো বেশি হয়ে যাবে। কারণ আমরা যদি গুলি করি, ওরা যদি আবার ওই 2টা ছেলেকে মেরে দেয়, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হলো না। ওদেরকে ধরে আমাদেরকে চিন্তা করতে হবে, ওই 2টা ছেলেকেও বাঁচিয়ে রাখতে হবে, এমনকি সবাইকে অ্যারেস্ট করতে হবে। আর বাকিরা যারা গুলিতে মারা যাবে তারা তো গেলই। স্যার, আমার মনে হচ্ছে এখানে ওরা উপর থেকে সব কিছুই দেখছে, কিন্তু এখন রাত হওয়ার কারণে ওরা কোনো কিছু দেখতে পারছে না। যে কোনো মুহূর্তে যদি ওরা লাইট এদিকে মেরে দেয় তাহলে কিন্তু আমরা সবাই ধরা পড়ে যাব, আর সব কিছুই হারাতে হবে। তাই স্যার, আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে। হ্যাঁ হাসান, তুমি তোমার টিমকে নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ো, আর বাকিরা আমার সঙ্গে আসবে। আমি যেখানে যা বলবো সবাই সেখানে সেই অবস্থান করবে। কেউ আমার কথা ছাড়া সামনে এগোবে না। একটা পা ফেলবে খুবই বুঝে শুনে, কারণ এখান থেকে পড়ে যাওয়ার ভয় রয়েছে। আর একবার যদি পা পিছলে নিচে পড়ে যাও তাহলে একদম স্পট ডেট। আকাশ বাকিদেরকে নিয়ে যথারীতি যেতে শুরু করলো। আর হঠাৎ করেই একজন তাদেরকে দেখে ফেললো। দেখা মাত্রই যখনই শুট করতে যাবে তখনই আকাশ তাকে গুলি করে দেয়। পিস্তলের মধ্যে সাইলেন্সার লাগানো ছিল, যার জন্যে শব্দ হয়নি। আর আকাশের কথায় সকলেই সাইলেন্সার ব্যবহার করেছে। আকাশ তার টিমের সদস্যদেরকে নিয়ে উপরে চলে আসলো। আর উপরে আসার পরেই একটা ড্রোন ফ্লাই করলো। আর ড্রোন দিয়ে দেখতে পারলো 2টা ছেলেকে মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে। অনেক মারা হয়েছে, তাই শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা যাচ্ছে। লাইটের আলোতে বেশ ভালোই দেখা যাচ্ছে। আর তখন আকাশ তার নিজের মুখ দিয়েই বলতে শুরু করলো, ভেবেছিলাম ওরা মূর্খ হবে, কিন্তু এখন তো দেখছি ওরা খুবই ইন্টেলিজেন্ট। ওরা সোলার ব্যবহার করে, আর সোলার সিস্টেম ব্যবহার করে ওরা সকল কিছু কম্পিউটার সহ ব্যবহার করে। যেহেতু এখানে লাইট জ্বলছে, তার মানে এখানে কম্পিউটার, ইলেকট্রিক জিনিসপত্র পাওয়া যাবে। জি স্যার, ওরা তো দেখছি সোলার দিয়ে সব কিছু ব্যবহার করে। আমারও মনে হচ্ছে যে ওখানে কম্পিউটার বা ইলেকট্রনিক্স জিনিসপত্র কিছু পাওয়া যাবে, যেখান থেকে ওরা সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ রাখে। বিষয়টা একটু অন্যরকম লাগছে আমার কাছে। আকাশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। আর তখনই সবাই মিলে একসাথে গুলি করতে শুরু করলো। আকাশ সবাইকে বলল গুলি করার জন্য। আর এদিকে আকাশ ওই 2টা ছেলের কাছাকাছি চলে আসলো গুলি করতে করতে। ওই 2টাকে বাঁধন থেকে মুক্ত করে দিতেই একজন লুটিয়ে পড়লো মাটিতে, আর একজন নিরাপদ জায়গায় চলে যেতে পারলো। আর তখনই আকাশের হাতের মধ্যে একটা গুলি এসে লাগলো। গুলিটা অবশ্য বের হয়ে চলে গেছে। যে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে সেই ছেলেটাকে আকাশ কাঁধে তুলে নিয়ে সেখান থেকে গুলি করতে করতে পিছনে আসতে শুরু করলো। আর তখনই ওদিক থেকে হাসান চলে আসলো। আর হাসানকে আকাশ বলতে লাগলো, হাসান, তুমি এই 2টা ছেলেকে নিয়ে আমাদের নিচে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। আমাদের এখানে 2 জন আহত হয়ে গিয়েছে। ওরা 2 জন সহ যারা আহত হয়েছে সবাইকে নিচে পাঠিয়ে দাও। এখান দিয়ে নামতে অনেক দেরি হবে, তাই ওদিক দিয়ে যাও। এখান দিয়ে ওরা চলাচল করে খুব সহজেই। স্যার, আপনার হাতে তো গুলি লেগেছে, আপনি ট্রিটমেন্ট না করলে তো এভাবে রক্ত পড়তেই থাকবে। আমি ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছি, আপনি ব্যান্ডেজ করে নিন। আর ওখানে ওরা পালিয়ে যেতে শুরু করেছে সব কিছু নিয়ে। আর আকাশ তখন নিজে নিজেই ব্যান্ডেজ করে সামনের দিকে গুলি করতে শুরু করলো। আর ওরা সকলেই অ্যারেস্ট হয়ে গেল। আকাশ একটা রুমের মধ্যে আসার পরে দেখতে পারলো সেখানে একটা কম্পিউটার রাখা। আর আকাশ কম্পিউটারের মধ্যে সবকিছু দেখতে শুরু করলো। আর কম্পিউটারে যেটা পেলো সেটা দেখে আকাশের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এখানে পুরো দেশের ম্যাপ রয়েছে, আর কোন কোন জায়গায় গেছে সকল কিছু তথ্য এখানে আছে। ওদেরকে লিড দিচ্ছে সেটাও আকাশ একটু হলেও জানতে পেরেছে। আকাশ সবকিছু ফাইল কপি করলো, তার নিচের পেন ড্রাইভে নিল। তারপর কম্পিউটারটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর পুরো জায়গাটাই আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তারপর সবাইকে অ্যারেস্ট করে আকাশ নিয়ে আসলো সফলভাবে।
আকাশের টিমের মধ্যে দুজন সৈনিক আহত হয়েছে আর সবাইকে নিয়ে আকাশ গাড়িতে উঠে পড়ল। তারপর সরাসরি নিয়ে আসলো হেডকোয়ার্টারে আর দুজন সৈনিককে হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য বড় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাকিদেরকে অ্যারেস্ট করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তখন আকাশকে বড় অফিসার ডেকে পাঠালো। আকাশ বড় অফিসারের কাছাকাছি আসার পরে বড় অফিসার বলতে লাগলো, আকাশ, আমি সত্যিই তোমার কাজে মুগ্ধ হয়ে গেছি, কারণ আমি ভেবেছিলাম তুমি এই কাজটা করতে পারবে না। সেখানে বড় বড় অফিসাররা খান থেকে ফিরে এসেছে, অনেক পুলিশ, অনেক র্যাব এখানে গিয়েছিল, কিন্তু ওদের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি। ওরা উপর পর্যন্ত যেতেই পারেনি, আর তুমি কিনা ওদেরকে সহজে নিয়ে এসেছো। আমি সত্যিই তোমাকে নিয়ে গর্বিত। তুমি যদি এসব কিছু না পারতে তাহলে ডিপার্টমেন্টে আমাকে অনেক কথা শোনাতো। দরকারে আমি নিজে তোমাকে চাকরিটা দিয়েছিলাম অনেক আশা করে। তুমি আমার মান সম্মান রেখেছো, আর বড় কথা তো সেটা নয়, বড় কথা হচ্ছে ওদের মাত্র সন্ত্রাসীদের তুমি অ্যারেস্ট করতে পেরেছো, এটাই অনেক কিছু। স্যার, এখানে আমার একার কোনো কৃতিত্ব নাই। এখানে আমরা টিমের সকলেই আমাকে অনেক সাহায্য করেছে। ওরা না থাকলে আমি কখনোই এটা করতে পারতাম না। আর সাইফের সাহায্যটাও অনেক বেশি কিছু। ও যদি আমাকে কন্ট্রোল রুম থেকে হেল্প না করতো তাহলে আমার একটু সমস্যাই হয়ে যেত। তোমাকে আমি ক্যাপ্টেন করে ভুল করেছিলাম। আমি সরাসরি তোমাকে অফিসার র্যাঙ্কে দিয়ে দিচ্ছি। তুমি প্রথম যে কিনা এত তাড়াতাড়ি প্রমোশন পাচ্ছ, না হলে প্রমোশনের জন্য অনেকের 10 বছর পার হয়ে যায়। আমার বিশ্বাস তুমি এর চেয়ে ভালো কিছু উপহার দিতে পারবে দেশের মানুষকে। তখনই আরো বড় বড় অফিসার কর্নেল চলে আসলো আর তাকে শুভেচ্ছা জানালো। আকাশের পুরো টিমকে পুরস্কৃত করা হলো আর আকাশকে একটা নতুন গাড়ি দেওয়া হলো। পাশাপাশি নিজের একটা ফ্ল্যাট আকাশকে 1 মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে। আর আকাশ সে ছুটি পাওয়া মাত্রই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আজকে অনেক দিন পরে গ্রামে যাবে। গ্রামের সকলেই আকাশকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। আর আকাশ 5 ঘন্টা গাড়ি ড্রাইভিং করার পরে গ্রামে এসে পৌঁছলো। আকাশকে দেখে তার ছোট বোন শক্ত করে জড়িয়ে ধরে, কান্না করে দিল আর বলতে লাগলো, ভাইয়া, আমি তো এখন বিশ্বাস করতে পারছি না যে তুই বাড়িতে এসেছিস। আমি স্বপ্ন দেখছি না তো? সত্যি কি আমাদেরকে এই গ্রাম থেকে নিয়ে যাবি? আমরা কি এখন থেকে ঢাকায় থাকবো? হ্যাঁ, তোরা এখন থেকে আমার সঙ্গে থাকবি। আর মা কোথায়? মাকে তো দেখছি না। এখন থেকে আর কোনো কষ্ট করতে হবে না তোদের। অনেক কষ্ট করেছিস। মা একটু হয়তো পাশের বাড়িতে গিয়েছে। তুই রুমে বস, আমি এখনই মাকে ডেকে আনছি। বাবা হয়তো বাজারে গিয়েছে। এই কথা বলেই আকাশের ছোট বোন নাফিসা চলে গেল। আর গ্রামের মোটামুটি সকলেই এসেছে আকাশকে দেখার জন্য। আর আকাশ এত দামি গাড়ি নিয়ে এসেছে এটা দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন। আর একটু পরেই আকাশের মা চলে আসলো আর আকাশকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। এতদিন পরে ছেলেকে বাড়িতে পেয়েছে। আকাশ তার মায়ের সঙ্গে কথা বলতে লাগলো আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। পরের দিন সকালবেলা সকলেই আকাশের সঙ্গে চলে আসলো ঢাকায়। আকাশ তার পুরো পরিবারকে নিয়ে ফ্ল্যাটে উঠে গেছে। আকাশের ছোট বোন এখানের কলেজে ভর্তি হবে। এবার ইন্টার প্রথম বর্ষের। সারাদিন গোছাতেই সময়টা পার হয়ে গেল। পরদিন সকালবেলা আকাশ রেডি হয়ে নিল, উদ্দেশ্য নাফিসাকে একটা কলেজে ভর্তি করে দেওয়ার জন্যে। আকাশ নাস্তা টেবিলে চলে আসলো আর তখনই আকাশের আম্মু আকাশকে নাস্তা দিল। আর কিছুক্ষণের মধ্যেই নাফিসা রেডি হয়ে চলে আসলো। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে শুরু করলো। আকাশের মা আকাশকে বলতে লাগলো, আকাশ, এখন আমি যেটা বলছি সেটা শোন। এখন তো তোর সব কিছুই হয়েছে, এবার বিয়েটা করে নে। তুই বিয়ে করতে পারলেই আমরা চিন্তামুক্ত হতে পারবো। যে পর্যন্ত বিয়ে না করছিস সে পর্যন্ত তো চিন্তা একটা থেকেই যায়। মা, শুধু শুধু কেন এখন বিয়ের কথা বলছো? আর আমি এখন বিয়ে করতে পারবো না। আর বিয়ে করতে অনেক দেরি হবে আমার। মাত্র একটু নিজেকে গোছাতে শুরু করেছি। আর এখনই যদি তোমরা আমাকে পর করে দিতে চাও, সেটা কি ভালো হবে বলো? ভাইয়া, তুই এটা কি বলছিস? তুই কি মেয়ে নাকি যে তোকে বিয়ে দিয়ে দেবে? তুই তো বিয়ে করে আনবি, তাই না? আর এবার বিয়েটা করে নে। বয়স তো আর কম হলো না। ভাবি নিয়ে আয় বাসায়।
বাসাটা আরো অনেক বেশি সুন্দর হবে। এত কথা বলতে হবে না, এখন চুপচাপ খাবার খাওয়া, না হলে কিন্তু তোর কলেজে দেরি হয়ে যাবে। তোকে কলেজে দিয়ে আমি আবার ক্যাম্পে যাব, আমার অনেক কাজ আছে। তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার পরে আকাশ নাফিসাকে নিয়ে বের হয়ে আসে আর গাড়িতে করে ওরা কলেজে চলে আসে। কলেজে আসার পরে গাড়ি রেখে নাফিসাকে নিয়ে অফিস রুমে যায়। আর অফিস রুমে যাওয়ার পরে দেখতে পারলো সেখানে শুধুমাত্র একটা ম্যাডাম বসে আছে। আকাশ পেছন দিক থেকেই ডাক দেয়, আর যখনই ডাক দেওয়ার পরে ফিরে তাকালো, তাকে দেখার জন্যে আকাশ মোটেও প্রস্তুত ছিল না। নাফিসাও দেখে অবাক, কারণ নাফিসা নীলাকে অনেক আগে থেকেই চেনে। নীলাও আকাশকে এমন ভাবে দেখতে পারবে সেটা বুঝতে পারেনি। নীলা এগিয়ে আসলো, আর এগিয়ে আসার পরে আকাশ নিজেকে সামলিয়ে বলতে লাগলো, আমি নাফিসাকে নতুন অ্যাডমিশনের জন্য নিয়ে এসেছিলাম। কিছুদিন আগে আবেদন করা হয়েছিল আর এই কলেজে চান্স পেয়ে যায়। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। আমি ভর্তির কার্যক্রম নিয়ে কাজ করছি, আমি ওনাকে ভর্তি করে দিচ্ছি। নীলা ভিতরে গেল, আর ভিতরে যাওয়ার পরে ভর্তির কার্যক্রম সকল কিছু শেষ করলো। শেষ করার পরে নাফিসাও ক্লাসে চলে গেল। আর নাফিসা ক্লাসে চলে যাওয়ার পরে আকাশ গাড়ির দিকে যেতে শুরু করলো। তখন তাকে পেছন থেকে ডাক দিল নীলা। নীলা তখন ডাক দেওয়ার পরে আকাশ একটু পেছন ফিরে তাকালো, আর তখনই নীলা আকাশের দিকে এগিয়ে আসলো। আকাশের দিকে এগিয়ে আসার পরে নীলা তখন বলতে লাগলো, আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? যদি আপনি কোনো কিছু মনে না করেন, প্লিজ। না করবেন না, আপনার সঙ্গে কথা বলাটা আমার খুবই প্রয়োজন। এখন তো কথাটা বলা পসিবল হবে না, বিকেলবেলা হয়তো আপনার সঙ্গে কথা বলতে পারি। এখন আমার ক্যাম্পে যাওয়া লাগবে, অনেক কাজ আছে। আপনি চাইলে বিকেলবেলা দেখা করতে পারেন। ঠিক আছে, আমি বিকেল 5টার দিকে এই জায়গায় থাকবো। দয়া করে না হয় আপনি তাড়াতাড়ি করে চলে আসবেন। আকাশ আর কোনো কিছু না বলে সে যথারীতি তার ক্যাম্পে চলে আসলো গাড়ি নিয়ে। আর সে সময় নীলা আকাশের দিকেই তাকিয়েছিল। নীলার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। এতদিন পরে আকাশকে দেখে নিজেকে আর সামলাতে পারছিল না, তার জন্যেই এই কথাটা বলল দেখা করার জন্যে। আর বিকেলবেলা আকাশ গাড়ি নিয়ে চলে আসলো পার্কে, আর এসেই দেখতে পারলো সেখানে নীলা আগে থেকেই বসে আছে শাড়ি পরে। নীলাকে আজকে বড্ড বেশি সুন্দর লাগছে। নীলা আজকে কালো শাড়ি পরে এসেছে, সাথে ম্যাচিং ব্লাউজ চুড়ি ম্যাচিং করে এসেছে। নীলাকে আজকে প্রতিদিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে। আকাশের মনে হচ্ছে এখনই গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ভালোবাসি। আকাশ সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় এসেছে। নীলার সঙ্গে দেখা করেই সে বাসায় চলে যাবে। আকাশ নীলাকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে এইভাবে ডেকে এনেছেন কেন? কোনো প্রয়োজন আছে কি এখন আমার কাছে? আমার তো মনে হয় না আমার কাছে আপনার কোনো প্রয়োজন আছে, শুধু শুধু ডেকে এনেছেন আমাকে। প্লিজ, তুমি আমার কথাগুলো একটু বুঝতে চেষ্টা করো। আমি সত্যি অসহায় ছিলাম সে সময়। আমিও তোমাকে প্রতিটা সময় মিস করেছি। আমি আমার নিজের জীবনের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেদিন আসলে আমার কাছে কোনো কিছু করার ছিল না। আমাকে পরিবার থেকে চাপ দিচ্ছিল। আমি আর কি করতাম? একদিকে তোমার এসব নিয়ে টেনশন করতাম, আরেকদিকে আমার ফ্যামিলি আমাকে চাপ দিচ্ছিল। সব কিছু মিলিয়ে আমি পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তার জন্যই আমার সঙ্গে ঠিক এমনটা হয়েছে। বিশ্বাস করো, সেই দিন আমি তোমার সঙ্গে এরকম ব্যবহার করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এরকম করতে। না হলে তুমি আমার থেকে কখনোই দূরে সরে যেতে না। আর এরকম ব্যবহার করেছি জানো, তুমি আমার কাছ থেকে যেন দূরে চলে যাও। কিন্তু তোমাকে দূরে পাঠিয়ে আমিও ভালো ছিলাম না, সত্যি বলছি। দেখো, এখন চোখের নিচে কালো দাগ পড়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। তোমাকে এখন আমি আগের মতো চাই। এখন আর তোমার জন্য আমার কোনো অনুভূতি কাজ করে না, তাই এসব বলে কোনো কাজ নেই। আমি আর এখন তোমাকে ভালোবাসি না। আর আগের দিন কি, আর এখনই বা কি আছে যে তোমাকে ভালোবাসবো? এখন সামনে আমার অনেক সুন্দর ভবিষ্যৎ। তোমার হাজবেন্ড কেমন আছে? নিশ্চয়ই অনেক বড় কিছু করে বলেছিলে তো ডাক্তার। প্লিজ, তুমি আমার কথাগুলো শোনো। সেদিন আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু কি হয়েছে সেটা একবার শুনবে। আমার যথারীতি সেই তারিখে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে আসা হয়।
তাদের বাড়িতে, আর আসার পরপরই শুনতে পারলাম তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কারণ ও ডাক্তার হলেও ছদ্মবেশে সন্ত্রাসীদের সঙ্গে ছিল। সে গরিব অসহায় মানুষের কিডনি এবং দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই সন্ত্রাসীদের কাছে বিক্রি করত, এই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তারপর আমি সেই দিনই বাসায় চলে এসেছিলাম। আর যেহেতু এই সমাজ আমাকে খুব ভালোভাবে মেনে নেয়নি, বাসর ঘরে যাবার আগেই আমাকে বাসায় ফিরে আসতে হয়েছে। তাই সেই এলাকার মানুষ অনেকেই খারাপ কথা বলতো। সেই কারণে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে এই কলেজে চাকরি নেই, আর তারপর থেকে একা একাই আছি। বলো এখানে আমার অন্যায় কোথায়? সেদিন বাবা আমাকে বলেছিল আমি যদি বিয়ে না করি তাহলে তার মরা মুখ দেখব। আমি এখানে কি করতাম? আমার কাছে কি করার ছিল? যদি আমি তোমাকে ভালো না বাসতাম তাহলে আজও আমি একা থাকতাম না। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে খুঁজে বেড়াই। আমি প্রতিটা জায়গায় তোমাকে খুঁজেছি, কিন্তু কেউ তোমার খোঁজ দিতে পারেনি। এমনটা নয় যে আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তখন আসলে এতটা খারাপ লেগেছিল যে যে আমাকে সত্যি কথা দিয়ে এভাবে মাঝ পথে চলে গেল। সেদিন আসলে আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। হ্যাঁ, তুমি তোমার জায়গা থেকে ঠিক ছিলে, আমি আমার জায়গায় ঠিক ছিলাম। শুধুমাত্র সময় এবং পরিস্থিতির কারণে দুজন আলাদা হয়ে গিয়েছিলাম। তবে ভাগ্য ভালো ছিল যে এখনো আমি আবার তোমাকে ফিরে পেয়েছি। এটাই আমার কাছে অনেক কিছু। তবে আমার মনে হচ্ছে না যে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। এখন কি আবার সবকিছু শুরু থেকে শুরু করা যাবে? কেন আমরা নতুন করে শুরু করতে পারি না? আমরা আবারও নতুন করে শুরু করতে পারি সব কিছু। প্লিজ, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি প্রতিটা রাতে তোমাকে নিয়ে কান্না করতাম, আর কত সহ্য করব আমি? এই বলে নীলা কান্না করতে থাকে। আর নীলা কিছুক্ষণ কান্না করার পরে আকাশের সহ্য হচ্ছিল না। আকাশ তখনই নীলার হাত শক্ত করে ধরে ফেললো। নীলার হাত ধরে ফেলার পরে নীলা কান্না বন্ধ করে আকাশকে সবার সামনে শক্ত করে জড়িয়ে ধরলো। আকাশও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর আকাশের অজান্তেই আকাশের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে গেল। হয়তো এটা কষ্টের নয়, এটা আনন্দের। প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার যে আনন্দটা, সেটা আর বলে প্রকাশ করার মতো নয়। হঠাৎ করে চারিদিক থেকে আকাশকে গুলি করতে শুরু করলো। আকাশ তাড়াতাড়ি করে নীলাকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে পড়ার পরে সে নীলাকে বলতে লাগলো, তুমি গাড়ি থেকে নামবে না। ওরা যদি এখান থেকে ফিরে যায় তাহলে আমাদের সকল কিছু পাচার করে দেবে। ওরা যেন এখান থেকে একটাও বেঁচে ফিরতে না পারে, এটাই করতে হবে। আর যদি বেঁচে ফিরতে পারে তাহলে আমার এবং তোমার ছবি তুলে নিয়েছে ওরা পাঠিয়ে দেবে ওদের বসের কাছে। আর তখন তুমি নিজেও সমস্যায় পড়বে। আমি চাই না যে আমার কারণে তুমি সমস্যায় পড়ো। তুমি গাড়িতেই থাকবে। আকাশ এই কথা বলে বাহিরে চলে আসে আর তার পিস্তল দিয়ে ওদেরকে গুলি করতে থাকে। ওরা মোট 4 জন আছে, আর ওরা 4 জন মিলেই আকাশকে গুলি করছে। আকাশও ওদেরকে গুলি করছেন। আর যেহেতু আকাশের সব রকম ফাইটিং স্কিল রয়েছে, তাই সবাইকে আকাশ মেরে ফেললো। আর একজন বাইকে করে পালিয়ে যাচ্ছিল, আর তখন আকাশ সামনে দেখতে পারলো তার সামনে একটা ইট রয়েছে। আর আকাশ এটা নিয়ে ওই বাইকারের মাথায় মারলো। আর সঙ্গে সঙ্গে ছেলেটা বাইক থেকে পড়ে যায়। আর আকাশ তাড়াতাড়ি করে ছেলেটার কাছে এসে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর বাকিরা ছটফট করতে করতে সেখানেই মারা গেল। আর আকাশ তার ফোনটা বের করে কল দিয়ে বলল সৈনিক পাঠানোর জন্য। আকাশ ওই ছেলেটাকে জিজ্ঞেস করতে লাগলো, বল, তোদেরকে এখানে কে পাঠিয়েছে? সত্যি করে বল, নাহলে তোদেরকে এমন ভাবে পেটাবো আর কখনো কিন্তু এখান থেকে উঠে যেতে পারবি না। সবাই তো মারা গিয়েছে, শুধুমাত্র তুই বেঁচে আছিস। জীবনের মায়া থাকলে বলে দে। ভাই, আমাদেরকে আরমান সাহেব পাঠিয়েছে। উনি তো আমাদের বস। আপনি 2 দিন আগে অপারেশনে গিয়েছিলেন, আর সেখানে আমি বেঁচে গিয়েছিলাম। আমি অনেকভাবে পালিয়ে গিয়েছিলাম, তারপর খবরটা দিয়েছিলাম আরমান সাহেবকে। সে আমাকে পাঠিয়েছে আপনাকে খুন করার জন্য। এখন ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এমনটা করব না। আমি নিজেই আপনার ছবি তুলে নিয়ে গিয়েছিলাম, আপনার ব্যাপারে খবর দিয়েছি। তুই আমার ব্যাপারে আরমান সাহেবকে খবর দিয়েছিস, আর এখন তুই আমার কাছে এসে ক্ষমা চাইছিস? সত্যি তোর ব্যবহার আচরণ দেখে আমার এখন হাসি পাচ্ছে। তুই অনেক বড় খেলোয়াড় হয়ে গিয়েছিস।
ওই দিন পালিয়ে যেতে পারলেও আজকে তো আর পালিয়ে যেতে পারবি না তুই। ভাই আমি সব কিছু তথ্য আপনাকে দিয়ে দিচ্ছি, তবুও প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা করব না। তোর মতো কুলাঙ্গারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা দেশের মানুষের ক্ষতি করে দেশের ক্ষতি করিস, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই আমাকে মারার জন্য এসেছিস, তোর সাহস কম নয়। একথা বলার পরে আকাশ তাকে সঙ্গে সঙ্গে গুলি করে দেয়। তখনই সৈনিকের গাড়ি চলে আসলো আর ওরা লাশগুলোকে নিয়ে গেল। তারপর সেখান থেকে সোজা আকাশ নীলাকে নিয়ে চলে আসলো। নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে সেও তার বাসায় চলে আসলো। আকাশ তার বাসায় এসে ল্যাপটপে কাজ করতে শুরু করলো, আর আকাশ তার বাসায় এসে তার ল্যাপটপে কাজ করতে লাগলো, সকল ডকুমেন্টস তৈরি করতে লাগলো। আর হঠাৎ করেই আকাশের মোবাইলটা বেজে উঠলো, আর আকাশ ফোনটা রিসিভ করলো। আর ওপাশ থেকে অফিসার বলতে লাগলো, আকাশ, তুমি আজকে যেটা করেছো সেটা একদম ঠিক কাজ করেছো, কারণ এরকম কুলাঙ্গারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি এখন সুস্থ আছো নিশ্চয়ই? আচ্ছা, এখন এই কথা বাদ দাও, এখন বলো আরমান সাহেবকে কবে তুমি অ্যারেস্ট করছো? স্যার, আমি যদি এখন আরমান সাহেবকে অ্যারেস্ট করতে যাই তাহলে আমার কাছে যথার্থ প্রমাণ চাইবে সবাই, কিন্তু আমার কাছে এখন যথাযথ প্রমাণ নেই। তার জন্য আমি আরমান সাহেবকে অ্যারেস্ট করতে পারছি না। এখন অ্যারেস্ট করতে গেলে আমি একটা ঝামেলায় পড়ে যাব। সব সাংবাদিকরা অনেকেই অনেক কিছু বলা শুরু করে দেবে। আমাদের হাতে তেমন একটা প্রমাণও নেই, আর যারা এসেছে তারা যথেষ্ট পরিমাণে এখনো স্বীকারোক্তি দেয়নি। কিন্তু আকাশ, আমি তো আর এগুলো নিতে পারছি না। অনেকটা সহ্য করলাম, আর তো সহ্য করতে পারছি না। আরমান একের পর এক মানুষের ক্ষতি করেই যাচ্ছে, আর ওই 2টা ছেলেকে তো ফিরিয়ে দিয়েছে, এখন আরো 2টা মেয়েকে তুলে নিয়ে গেছে আরমানের লোকজন। এখন ওদের আস্তানা কোথায় সেটাই তো জানি না। আর তুমি যাদেরকে অ্যারেস্ট করে এনেছিলে ওরা সবাই সাইনোসাইড খেয়ে মারা গেছে। ওরা নিজে নিজে আত্মহত্যা করে নিয়েছে। মানুষ এরকম কি করে হতে পারে যে শুধুমাত্র তাদের বসের জন্য ওরা নিজেদের প্রাণটাই দিয়ে দিল? স্যার, এখানেই একটা কারণ আছে। ওরা হয়তো তাদের পুরো পরিবারকে শান্তিতে রাখার জন্য এটা করেছে, আর এজন্য আরমান সাহেব অনেক বেশি টাকা দিবে তাদের পরিবারকে। নিজের পরিবারের জন্য এসব কিছু করতেই পারে ওরা। আর ওরা এমন একটা মানুষ ছিল না যে ওদের বেঁচে থাকার খুবই প্রয়োজন। আর হয়তো আরমানেরই লোকজন আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে তোরা ধরা পড়ে গেলে মরে যাবি। ওরা খুব ভালো করেই জানতো ধরা পড়লে আর কখনোই ফিরে আসা যাবে না। তার জন্যই এমনটা হয়েছে। ওরা সবকিছু জেনে বুঝেই সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে। আকাশ এই কথা বলে কল কেটে দেয়, আর কল কেটে দেওয়ার পরে যথাযথ প্রমাণ সে জোগাড় করতে থাকে। এভাবেই সময়টা পার হয়ে গেল, আর এদিকে নীলার সঙ্গেও আগের মতোই সম্পর্ক হয়ে গেল। আর নীলার কথা আকাশের আম্মু জানতে পারে, আর আকাশের আম্মু জানার পরে পারিবারিকভাবে বিয়ের জন্য ব্যবস্থা করছিল। আকাশ একদিন সন্ধ্যাবেলায় কাজ করছিল, আর তখনই আকাশের আম্মু আকাশের রুমে এসে বলতে লাগলো, আকাশ, আমরা তোর বিয়ের ব্যবস্থা করেছি সামনের মাসে 2 তারিখে, আর আজকে তো 24 তারিখ। তার মানে হাতে বেশ কিছুদিন সময় আছে। এই কয়েকদিন তোর যত কাজ সব কিছু শেষ করে নে। তোর তো এখন ছুটি চলছে, তাহলে কিসের এত কাজ করিস তুই? মা, এখন আমাকে বিয়ের জন্য চাপ দিও না। আর বিয়েটা আরো পরে করলেও তো হবে নাকি? বিয়ের তো আর সময় শেষ হয়ে যাচ্ছে না, আর আমিও তো আর পালিয়ে যাচ্ছি না। তাহলে এত তাড়াতাড়ি কেন বিয়ে ঠিক করছো বলো তো? বিয়ের ডেট আরো পিছিয়ে নাও। এভাবে কি কথা বলা যায় নাকি? আর কেন পেছাবো? তুই তো এখন ফ্রি আছিস, আর এখন যেহেতু তোর ছুটি চলছে, তাহলে বিয়ের ডেট কেন পিছাবো? আমি ওদের সঙ্গে আর কোনো কথা বলতে পারবো না। আমি যেহেতু একবার কথা দিয়ে ফেলেছি, তোর বাবাও কথা দিয়ে ফেলেছে, তার জন্য আমরা আর ছোট হতে পারবো না। আর যেহেতু তোরা দুইজনকে ভালোবাসিস, তাহলে এখানে সমস্যা কোথায় বিয়ে করতে? মা, তুমি বুঝতে পারছো না যে আমি অনেক বেশি একটা কাজে ব্যস্ত আছি। তুমি ভাবতে পারবে না আমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতি থেকে আমার বিয়ে করাটা সম্ভব না, এটা একদমই অসম্ভব। তুমি বুঝতে পারছো না, আমিও তোমাকে বোঝাতেও পারছি না। সব কথা সবাইকে বলা যায় না মা, একটু বুঝতে চেষ্টা করো। আমি আর তোর কোনো কথা শুনছি না। মেয়েটা এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, আমি আর মেয়েটাকে কষ্ট দিতে চাই না। 2 তারিখ তোর বিয়ের দিন ঠিক করা হয়েছে।
এই দিন তোর বিয়ে হবে, এর আগে তোর যত কাজ সব শেষ করে নে, আর আমাদের মান সম্মানের কথা একবার হলেও চিন্তা করিস। মা এই কথা বলার পরে এখান থেকে সোজা চলে গেল। মা চলে যাওয়ার পরে যথারীতি আমি আমার কাজ করতে লাগলাম। পরদিন সকালবেলা আমি রেডি হয়ে নিলাম, উদ্দেশ্য একটু অফিসে যাব। আমি অফিসের জন্য রেডি হয়ে সকালবেলা রওনা দিলাম, আর তখনই আমার ফোনটা বেজে উঠল। ফোনের ওপাশ থেকে কেউ একজন রাগী কণ্ঠস্বরে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে রাতের বেলা না বলে ঘুমিয়ে গিয়েছিলে কেন? আমি না তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে না বলে ঘুমাবে না? আমি যে তোমাকে এতগুলো কল দিলাম, তুমি কলটাও পর্যন্ত ধরলে না। কি এমন কাজ করছিলে তুমি যে আমাকে কল ধরার সময় পাওনি? এখনই তোমার বেশি হয়ে গেছে, তাই না? বিয়ের পরে তো তুমি আমাকে চিনবেই না, তখন মনে করবে তো বিয়ে করে নিয়েছি, এখন আর কথা বলে কি লাভ? তুমি কেন শুধু শুধু এসব কথা বলছো বলো তো? আমি এখন ব্যস্ত আছি, আমি এখন অফিস যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার এখন কাজ আছে। সো এসব নিয়ে আলোচনা করার সময় এখন না, আর এসব নিয়ে আলোচনা করার মতো সময় আরো অনেক পড়ে আছে। আমি তো জানি যে আমার জন্য তোমার কাছে কোনো সময় হবে না। ঠিক আছে, তুমি তোমার মতো করে যাও, আগে বিয়েটা করে নেই, তারপরে বোঝাবো আমি কি জিনিস। এতদিনের কষ্ট, তারপর আবার এখন আমাকে অ্যাভয়েড করে চলাফেরা করছো না? এইসবের প্রতিশোধ নিব। তুমি যদি বুঝেও না বোঝার ভান করে থাকো তাহলে মেজাজ কিন্তু 100 ডিগ্রি গরম হয়ে যায়। প্লিজ এখন কল রাখো, আমি অফিসে যাচ্ছি। এসব রোমান্টিক কথাবার্তা এখন আমার বলার সময় নেই। আকাশ তখন কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে যথারীতি সে অফিসে চলে আসলো। অফিসে আসার পরে অফিসারের রুমে এসে তাকে সালাম দিয়ে বসে গেল। আর যেই সময় তাকে অফিসার বলতে লাগলো, আকাশ, আমি তো আর এগুলো নিতে পারছি না। তুমি কি তাড়াতাড়ি করে আরমান সাহেবকে অ্যারেস্ট করবে কিনা সেটা বলো। আমাকে উপর থেকে অনেক চাপ দিয়েছে, আমি তোমার উপর নির্ভর করে কোনো কিছু করছি না। স্যার, আজকে রাতে আমি আরমান সাহেবকে অ্যারেস্ট করতে যাব, কিন্তু তার আগে আমাকে আস্তানাগুলোর মধ্যে যেতে হবে। আস্তানার মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো থেকে আমরা অনেক কিছুই পেতে পারি। তোমার যেটা প্রয়োজন তুমি সেটা করবে, সেখানে আমার কোনো কিছু বলার নেই। তবে যা করবে একটু তাড়াতাড়ি করবে। আমি ডিপার্টমেন্টে জবাব দিতে পারছি না, আমার উপরেও তো চাপ আসছে, এটা তো তোমার বুঝতে হবে, তাই না? হ্যাঁ, এটা ঠিক যে তুমি এখন ছুটিতে আছো, তবুও কাজ করছো, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। স্যার, আমার গোটা কয়েকটা হেলিকপ্টার লাগবে, আর হেলিকপ্টার দিয়ে ওদের আস্তানায় যেতে হবে। ওদের আস্তানার রাস্তা নাকি সম্পূর্ণ আস্তানা ধ্বংস করে দিতে হবে, আর যে পর্যন্ত আস্তানাগুলোতে হামলা দিতে না পারবো সেই পর্যন্ত আরমান সাহেব বাহিরে বের হবে না। আগে তার মাথা নাড়া দিতে হবে। হ্যাঁ, তবে যেটা করবে একটু সাবধানে করবে, কারণ তোমার উপর অলরেডি একবার অ্যাটাক করা হয়েছে। পরবর্তীতে অ্যাটাক করলে কিন্তু ওরা ভয়ঙ্করভাবেও অ্যাটাক করতে পারে। তার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবে, যে কোনো ফাইটিং হতে পারে তোমার সঙ্গে। এভাবে দুজন মিলে কথা বলতে লাগলো। আর কথা বলতে বলতে সময়টা পার করে দিল। কিছুক্ষণ পরে আকাশ সবকিছু ফাইল দেখাতে লাগলো, আর ল্যাপটপের মধ্যে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে সেটা দেখালো। দেখানোর পরে অফিসার বড় বড় চোখ করে তাকালো আকাশের দিকে, কারণ আকাশ যেটা লিখেছে এটা যদি জানতে পারে তাহলে আকাশকে মেরে ফেলবে। আকাশ অনেক বড় একটা কাজ করে ফেলেছে, ওর ব্যাপারে খুঁটিনাটি সবকিছু জানা হয়ে গেছে আকাশের। তারপর দুজনে এভাবে কথা বলতে লাগলো, আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। এদিকে আকাশ যথারীতি ওখান থেকে বেরিয়ে তার টিমের সদস্যগণকে নিয়ে হেলিকপ্টারে করে ওই আরমান শিকদারের যত আস্তানা রয়েছে সকল জায়গায় হামলা দিতে শুরু করলো। একটা সময় এভাবেই সময়টা পার হয়ে যায়। আর এদিকে সাংবাদিকরা আকাশের ব্যাপারে নিউজ করছে, ব্রেকিং নিউজ চলছে আকাশের ব্যাপারে। আরমান শিকদারের যত কুকর্ম আছে সবকিছু ডকুমেন্টারি হিসেবে আকাশ একটা পেন ড্রাইভে করে সকল চ্যানেলে দিয়ে দিয়েছে, এবং সেটাই সবাই প্রচার করছে। এমন সময় আরমান শিকদার এদিকে কোনো কিছু ভাবতে পারছে না সে এখন কি করবে। আরমান শিকদার সে তার লোকজনকে নিয়ে তার জন্য একটা গোপন আস্তানায় চলে যায়। আর আস্তানায় যাওয়ার পরে তখন তার লোকজনকে বলতে লাগলো, এটা হতে পারে না। আকাশের মতো একটা ছেলে আবার এভাবে সবকিছু শেষ করে দেবে, এটা কি আসলেই মেনে নেওয়া যায়?
মেনে নেওয়া যায় না। তোরা শুধু শুধু আমার কাছ থেকে টাকা নিচ্ছিস, অথচ কাজের কাজ কোনো কিছুই করে দিচ্ছিস না। ওই আকাশকে আবার সামনে দেখতে চাই। ভাই, আকাশের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নেই। ও সব ধরনের ফাইটের স্কিল জানা, ওর সাথে আমরা কোনো রকম পেরে উঠি না। ওর সামনে না যাওয়াটাই ভালো। সেদিন আমাদের জীবন নিয়ে পালিয়ে এসেছি, এত রিস্কের মধ্যে অন্য কেউ সাহস করতে পারেনি, আর সেখানে আকাশ সফলভাবে সবাইকে অ্যারেস্ট করেছে। ভাই, বিষয়টা কিন্তু ভাবার বিষয়। আকাশ আমাদের সবাইকে অ্যারেস্ট করছে। আমি কি তোর কাছ থেকে আকাশের ব্যাপারে সুনাম শুনতে চেয়েছি? আমি তো চেয়েছি আকাশের মৃত্যু দেওয়ার জন্য। যে আকাশকে মৃত বা জীবিত এনে দিতে পারবে তাকে আমি 10 কোটি টাকা দিব। ভাই, এসব কিছু না করে যদি আমরা আকাশের ফ্যামিলিকে তুলে আনতে পারি, তখন মনে হয় আকাশ আপনাকে আবার সব কিছু ফিরিয়ে এনে দিবে। কিছু ফিরিয়ে দিলে তো আবার আপনি আগের মতো হয়ে যেতে পারবেন। তখন না হয় আকাশকে মেরে ফেলবেন, আমরা না হয় আকাশের পুরো ফ্যামিলিকে তুলে নিয়ে আসি। হ্যাঁ, সর্বশেষ প্ল্যান হচ্ছে এটা। যদি এটাতে কাজ করে তাহলে তো আর কোনো কথাই নেই। যা, আকাশের পুরো পরিবারকে তুলে নিয়ে আয়, আর সঙ্গে আকাশের গার্লফ্রেন্ডটাকেও তুলে নিয়ে আসবি। এটাকে যেন ফেলে আসিস না, এটা মিস করাই যাবে না। এদিকে আরমানের লোকজন আকাশের পুরো পরিবারকে তুলে নিয়ে আসলো, আর সঙ্গে নীলাকেও তুলে নিয়ে আসলো। আকাশ এদিকে তার লোকজনকে নিয়ে কাজ করতে থাকে। তার এভাবেই সময়টা পার হয়ে যায়। আর ঘন্টাখানেক পরে আকাশের ফোনটা হঠাৎ করে বেজে উঠল। আর সেই সময় এপাশ থেকে আরমান শিকদার আকাশকে ব্যঙ্গ করে বলতে লাগলো, কিরে আকাশ, অনেক কিছুই তো করে ফেলেছিস, কিন্তু তোর নিজের পরিবারকে এখনো পর্যন্ত প্রোটোকল দিয়ে রাখতে পারলি না। তোর পুরো পরিবারকে আমি তুলে নিয়েছি, এখন কি করবি? এখন তো তোর কাছে আর কোনো রাস্তা নেই। আবার তোর সকল কিছু তুই ধ্বংস করে দিয়েছিস। ওই পাহাড়ের জায়গায়ও তুই পৌঁছে গিয়েছিস। এদিকে যত রকমের গোডাউন ছিল সকল কিছু পুড়িয়ে দিয়েছিস। তুই কি মনে করেছিস আমি এভাবে বসে থাকবো? আমি কি এভাবে বসে থাকার মানুষ? পারলে ওদেরকে বাঁচা। সব কিছু শেষ করার পরে এখন আমি তোর কাছেই আসছিলাম। আর যেহেতু তোরা আমার পুরো পরিবারকে তুলে এনেছিস, এটা অনেক বেশি ভুল করেছিস। ভেবেছিলাম তোকে অ্যারেস্ট করে নিয়ে যাব, কিন্তু তোকে অ্যারেস্ট করে নিয়ে গেলে শুধু শুধু সরকারের অন্ন ধ্বংস হবে। তার চেয়ে তোকে মেরে ফেলবো। কল কেটে দেয় আকাশ। কল কেটে দেওয়ার পরে যথারীতি সে তার লোকজন নিয়ে চলে আসলো আরমান শিকদারের গোপন আস্তানার মধ্যে। আকাশ সকলকে সাজিয়ে দিয়ে সে একাই ভিতরে চলে আসলো। আর একা ভিতরে এসে দেখতে পারলো তার পরিবারকে চেয়ারের সঙ্গে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। আকাশকে দেখে আরমান শিকদার বলতে লাগলো, আকাশ, আমাকে মারার জন্য তুই একাই চলে এলি? বিষয়টা সত্যিই অবাক করা ঘটনা। একা তোর পুরো পরিবারকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবি তুই? এটা মনে করেছিস কি করে? আমার কাউকেই প্রয়োজন নেই, আমি একাই যতটুকু পারি তাতেই আমার চলে। তুই দিনের পর দিন মানুষকে যন্ত্রণা দিয়ে একের পর এক কুকর্ম করে ভেবেছিলি পার পেয়ে যাবি? প্রশাসন তোকে কোনো কিছুই করতে পারবে না। তুই বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই আমরা কি করতে পারি। আমরা গোটা একটা দেশকে নিয়ন্ত্রণ করি, আর এই নিয়ন্ত্রণ করার মাঝে আমাদের যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবকিছুই আমরা নিতে পারি। কিন্তু ইচ্ছে ছিল তোকে নিয়ে যাওয়ার, কিন্তু এখন আর সেই ইচ্ছাটা নেই, তোকে মেরেই ফেলবো। তখনই কয়েকজন এসে আকাশকে মারতে লাগলো, আর আকাশ ওদেরকে মারতে লাগলো। আকাশ যখনই বলল মাইক্রোফোনে অ্যাটাক করার জন্যে, তখনই চারদিক থেকে সবাই গুলি করতে শুরু করলো। আর এদিকে আকাশ তার পুরো পরিবারকে ছাড়িয়ে নিরাপদ জায়গায় রেখে আসলো। তখন আকাশ ওদেরকে গুলি করতে শুরু করলো। আর এভাবে বেশ অনেকক্ষণ সময় চলার পরে আকাশের কাছে হার মেনে নেয়, আর সকলকে অ্যারেস্ট করা হয়। আকাশ রেগে গিয়ে আরমানকে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো। আর তখনই বড় অফিসার চলে আসলো, আর বড় অফিসার আকাশকে থামিয়ে বলতে লাগলো, আকাশ, তুমি একজন আর্মি অফিসার, তাই তোমাকে এসব কাজ করাটা একদমই মানায় না, বুঝতে পেরেছ? তোমার মনের অবস্থাটা বুঝি, কিন্তু তবুও নিজেকে কন্ট্রোল করে ওকে আইনের মাধ্যমে শাস্তি পেতে দাও। আমারও ইচ্ছে করছে তাকে গুলি করে মেরে ফেলার জন্য, কিন্তু কিছুই করার নেই। আইন নিজের হাতে তুলে নেওয়াটা ভালো কাজ হবে না। নিশ্চয়ই এমনটাই তো ট্রেনিংয়ে আমরা শিখেছিলাম। ইয়েস স্যার, সরি স্যার।
অ্যারেস্ট করে নিয়ে গেল। আর এভাবে একটা দিন পার হয়ে যায়। পরবর্তী দিন একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। আকাশ এবং আকাশের টিমের সদস্যদেরকে পুরস্কার দেওয়া হলো। সকলেই অনেক খুশি। তারপর 2 তারিখ ধুমধাম করে আকাশ এবং নীলার বিয়েটা হয়ে যায়। আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু একটু ভয় ভয় লাগছে। আর এত ভয় না করে বন্ধু বান্ধবদের ঠেলাঠেলির কারণে আকাশ ভিতরে প্রবেশ করলো। আকাশ ভিতরে গিয়ে দেখতে পারলো লাল শাড়ি পরে বিছানার মধ্যে ঘোমটা দিয়ে বসে আছে নীলা। নীলার সামনে গিয়ে তার ঘোমটা তুলে ফেললো। তোলার পরে নীলার লজ্জা মাখা মুখটা দেখে আকাশ খুশিতে ডান্স করতে লাগলো। সে সময় নীলা হাসতে হাসতে বলতে লাগলো, কি ব্যাপার, মনে হচ্ছে তুমি এই প্রথম আমাকে দেখছো যে এত খুশি হচ্ছ? তুমি আমাকে তো এর আগেও অনেকবার দেখেছো এভাবে শাড়ি পরে, তা আজকে ভিন্নতা কোথায় হলো? এতদিন তোমাকে দেখতাম নিজের প্রেমিকা হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে, আর এখন তোমাকে আমার নিজের বউ হিসেবে দেখব। এখন আমি তোমাকে নিজের করে পেয়েছি, এটাই তো অনেক কিছু, তাই না? আর কয়জনের সৌভাগ্য হয় এরকম এক্সকে বিয়ে করা? তুমি যাই কিছু বলো না কেন, আমাদের কিন্তু ব্রেকআপ হয়নি। তুমিও ভালোবাসতে, আমিও তোমাকে ভালোবাসতাম। হয়তো সময়ের পরিস্থিতির কারণে আমরা দূরে সরে গিয়েছিলাম, কিন্তু এখন কি তুমি আমার কাছ থেকে দূরে সরে যাবে নাকি? এদিকে আসো, বাবা হওয়ার ইচ্ছে নেই? আকাশ নীলাকে বিছানায় শুয়ে দিয়ে তার ঠোঁট জোড়া দখল করে নিল। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটি। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।